শুরুতেই বলে রাখি আজকের ভিডিওটা পার্টিকুলার কোনো খবর দেওয়ার জন্য নয়। আজকের ভিডিওটা বানাচ্ছি একটা আশঙ্কা থেকে। আর সেই আশঙ্কাটা অবশ্যই ভারতীয় ফুটবলকে কেন্দ্র করে এবং ভারতীয় ফুটবলের বর্তমান পরিস্থিতিকে কেন্দ্র করে। গত সপ্তাহের শেষ দিক থেকেই ছোট ছোট কয়েকটা ঝড় রীতিমতো বিধ্বস্ত করে দিয়েছে ভারতীয় ফুটবলকে। এবং এটা আরো একবার এই ঘটনাগুলো চোখে আঙুল দিয়ে আমাদের দেখালো যে যে ক্লাবগুলোকে আমরা সোকল টপ টায়ার লিগের ক্লাব বলি বা শীর্ষস্থানীয় ক্লাব বলে থাকি, তারা এই মুহূর্তে কতটা ভালনারেবল পরিস্থিতিতে রয়েছে এবং কতটা নড়বড়ে জায়গায় দাঁড়িয়ে রয়েছে। এবং অবশ্যই তাদের সঙ্গে আমাদের দেশের ফুটবলাররা, ফুটবলের সঙ্গে যুক্ত প্রত্যেকটা মানুষ। এই ঘটনাগুলোর মধ্যে সবার আগে তো যেটা মেনশন করতে হবে সেটা আগাম ঘোষণা ছাড়া হঠাৎ করেই জামশেদপুর এফসির আইএসএল থেকে নিজেদেরকে সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নেওয়া এবং সেটা ইনস্ট্যান্ট জানিয়ে দেওয়া। এবং দ্বিতীয় যে ঘটনাটা এই মুহূর্তে মেনশন করতেই হবে সেটা হচ্ছে মোহামেডান স্পোর্টিং ক্লাবের সদ্য যিনি সভাপতি হয়েছেন তার দেওয়া চেক এই ক্লাবকে বাউন্স হওয়া। এই দুটো ঘটনার মধ্যে হয়তো অনেক তফাৎ রয়েছে, কিন্তু এই দুটো ঘটনাই কোথাও না কোথাও এই মুহূর্তে দাঁড়িয়ে ভারতীয় ফুটবল কতটা দুর্বল জায়গায় এবং হয়তো বাড়াবাড়ি হবে না বলা যদি বলি যে কতটা ছেলে খেলার জায়গায় চলে গেছে, সেটাকে খুব পরিষ্কারভাবে দেখিয়ে দেয়। জামশেদপুর এফসির সিদ্ধান্ত একেবারে হঠাৎ এবং সেটা টাটা গ্রুপ নিয়েছে এবং সেটা তাদের বোর্ড মিটিং থেকে সিদ্ধান্ত হয়েছে, এটুকু স্পষ্ট। কেন স্পষ্ট? কারণ এই ঘোষণাটা হওয়ার পরেই কিন্তু তাদের যে টিম রয়েছে, এন্টায়ার জামশেদপুর এফসি ফুটবল টিম, তাদের পক্ষ থেকে রীতিমতো একটা অ্যাপিল করে ভিডিও বানানো হয় এবং সেই ভিডিওটা প্রত্যেক ফুটবলার তাদের নিজেদের নিজেদের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে শেয়ারও করেছেন। তার মধ্যে প্রতীক চৌধুরী ছিলেন, প্রণয় হালদার ছিলেন, এরা প্রত্যেকেই ছিলেন। তো এই নিউজটা যতটা আমাদের কাছে শকিং ছিল, এটা খুব স্পষ্ট যে ফুটবলারদের কাছেও এটা ঠিক ততটাই শকিং। অর্থাৎ তাদের কাছেও আগাম কোনো ধারণা ছিল না যে এই ঘটনাটা ঘটতে যাচ্ছে। যে কারণে কিন্তু জামশেদপুর এফসির পক্ষ থেকে এটাও জানানো হয়েছে যে যাদের সাথে লং টার্ম কন্ট্রাক্ট রয়েছে টিমের, সেই কন্ট্রাক্ট গুলোকে অনার করা হবে। বাট অনার মিনস হোয়াট? আই মিন, আমাদের টিম যদি না খেলে একটা লিগে, এবং লংগেস্ট লিগ আইএসএল সব থেকে বেশি সময় ধরে একটা সিজনে হয়, সেই সময় যদি প্লেয়াররা টাকা পায়ও, তারা খেলার সুযোগ পাবে না, তাহলে তারা পরের বছর টিম পাবে কোথা থেকে? ফুটবলের মতো পারফর্মিং একটা আর্ট, এবং যে খেলাটা না খেলতে পারলে তোমার পরবর্তী চুক্তিটা অনিশ্চিত হয়ে যাবে, সেরকম একটা জায়গায় এইটা যথেষ্ট নয় যে যার সাথে যা চুক্তি রয়েছে সেটাকে অনার করা হবে। বা আমি ধরেই নিলাম যে পরের বছরও ডুরান্ড কাপে হয়তো জামশেদপুরের টিম নামলো, কিন্তু তারা আইএসএল এ খেললো না। একটা টুর্নামেন্ট যেটা ১ মাস ধরে চলে, সেটার জন্য কেউ, বা কয়েকটা ম্যাচের টুর্নামেন্ট, সেই ম্যাচের জন্য কোনো ফুটবলার নিজেকে তৈরি করে না বা সেটা তার ভবিষ্যৎ হতে পারে না। তো এটা তো তর্কেরই বাইরে, এটা নিয়ে তো কোনো কথাই নেই। এখন অনেকেই এই কথাটা বলবেন যে এটা তো নতুন কিছু নয়। ভারতের আগেও বহু কর্পোরেট টিম নিজেদেরকে সরিয়ে নিয়েছে। ডেম্পোর মতো টিম যারা ৫ বার আই লিগ চ্যাম্পিয়ন হয়েছে, তারা নিজেদেরকে সরিয়ে নিয়েছে। মাহিন্দ্রা সরিয়ে নিয়েছে নিজেকে, একটা সময় এয়ার ইন্ডিয়া সরিয়ে নিয়েছে, জেসিটি সরিয়ে নিয়েছে, অনেক কর্পোরেট টিম নিজেদেরকে সরিয়ে নিয়েছে। কিন্তু এই টিমগুলো সরিয়ে নেওয়া নিজেকে আর জামশেদপুরে সরিয়ে নেওয়ার মধ্যে অনেক তফাৎ রয়েছে। সব থেকে বড় বিষয় হচ্ছে যে জামশেদপুর এমন একটা টিম যারা আইএসএল এর মঞ্চে যে সমস্ত টিমগুলো ইউথ ফুটবলার প্রোভাইড করে এবং নিজেদের ইউথ ডেভেলপমেন্ট টিম থেকে নিজেদের এই সিনিয়র টিমটাকে সমৃদ্ধ করে, জামশেদপুর তার মধ্যে একটা। টিএফএল লেগাসি আমাদের প্রত্যেকের জানা, শুধুমাত্র জামশেদপুর টিম বলে নয়। যখন জামশেদপুর এফসি এই টিমটা যখন ছিল না, সেই সময়ও কিন্তু আমরা দেখেছি যে টিএফএ ভারতকে একাধিক সেরা ফুটবলার প্রোভাইড করেছে। স্বদেশি ফুটবলাররা সেই সময় মূলত যারা এগিয়ে থাকতেন, তার মধ্যে অধিকাংশই টিএফএ স্টুডেন্ট ছিল। সেই টিএফএ আজও রয়েছে। ইনফ্যাক্ট আমরা লাস্ট টাইম যখন জামশেদপুর গেছিলাম, টিএফএ নিয়ে আমাদের একটা ফুল ফিচার রয়েছে পুরোপুরি। তো টিএফএ এর লেগাসি নিয়ে নতুন করে কথা বলার কিছু নেই। কিন্তু আইএসএল এর মঞ্চে যে সমস্ত ফুটবলার এসেছে টিএফএ এর হাত ধরে, তাদের দিকটা ভেবে দেখতে হবে। মানে একটা টিম যারা শুধুমাত্র আইএসএল এর টিম নয়, অর্থাৎ আই লিগ থেকে মহিন্দ্রা বা ডেম্পোর সরে যাওয়া আর জামশেদপুর এফসি তার সিনিয়র টিমকে আইএসএল থেকে সরিয়ে নেওয়া, সব থেকে বড় তফাৎ এখানে। দ্বিতীয় তফাৎ যে জায়গাটা মেনশন করা দরকার সেটা হচ্ছে আইএসএল এর মঞ্চ এটা, যে আইএসএল কে সামনে রেখে ভারতীয় ফুটবলের এগিয়ে যাওয়ার প্রচুর স্বপ্ন আমাদের দেখানো হয়েছিল। আমি সেই দলের মধ্যে অবশ্যই পড়ি না যে মনে করে যে আগের ফুটবল খুব ভালো ছিল, আগে যা হয়েছিল সেটাই ভালো ছিল, আইএসএল দিয়ে কিচ্ছু হয়নি। ভারতীয় ফুটবলের কিচ্ছু আই লিগ দিয়েও হয়নি, আবার নতুন করে আই লিগেরও নাম পরিবর্তন হয়ে এখন ইন্ডিয়ান ফুটবল লিগ হয়েছে। তো আইএসএল আই লিগ কোনোটা দিয়েই খুব বেশি কিছু হয়নি, কিন্তু এই না হওয়ার কারণটা কোথায় সেটা বোধহয় কেউ খুঁজছে না।
এবং জামশেদপুরে সরে যাওয়া কিন্তু শুধু জামশেদপুরে সরে যাওয়া নয়, লাস্ট 1 বছরে আমরা যদি দেখি তাহলে আমাদের দেশের এবং আমাদের দেশের বাইরে থেকেও যারা ফুটবলে ইনভেস্ট করেছিল এরকম টপ লেভেলের বেশ কিছু কর্পোরেট সংস্থা ভারতীয় ফুটবল থেকে সরে গেছে, ভারতীয় ফুটবলের মাথার উপর থেকে হাত তুলে নিচ্ছে। যার মধ্যে অবভিয়াসলি রিলায়েন্স অন্যতম। তারা এফএসডিএল ফরম্যাটে তারা অবভিয়াসলি আইএসএল অর্গানাইজ করতো, পরবর্তীকালে তারা রাজি ছিল অনেক আর্থিক ক্ষতি হওয়ার পরেও, কিন্তু ফাইনালি এআইএফএফ এর টালবাহানা এবং যা হলো সব, আর এটা নতুন করে নিয়ে বলার কিছু নেই, সবাই জানি আমরা। এই সবকিছুর পর তারা সরে গেছে এবং এবছর কিন্তু ক্লাব জোটের হাতে যখন আইএসএল গেল, অনেকেই এটা মনে করেছিলেন যে ক্লাব জোটের থ্রু দিয়ে হয়তো বকলমে এফএসডিএল বিষয়টার মধ্যে থাকবে, কিন্তু সেরকম কোনো ইঙ্গিত এখনো পর্যন্ত দেখা যায়নি। তো রিলায়েন্স সরে গেল এবং তার পাশাপাশি কিন্তু সিটি গ্রুপ যারা দীর্ঘদিন মুম্বাইয়ের সাথে যুক্ত ছিল, আমি যেটা বললাম যে একটা ইন্টারন্যাশনাল হাউস, তারাও কিন্তু সরে গেল এন্ড অফ দ্য ডে। তারাও কিন্তু আর ভারতীয় ফুটবলের নিজেদের ইনভেস্টমেন্ট রাখলো না। এর অনেকদিন আগে আমরা দেখেছি অ্যাটলেটিকো মাদ্রিদ সরেই গেছিল, সেটা আর নতুন কিছু না। তারা হয়তো অনেক আগেই মেপে নিতে পেরেছিল সিচুয়েশন কি ভারতীয় ফুটবলে। এবং ফাইনালি টাটা, মানে যাদেরকে আমরা আমাদের দেশের টপ বিজনেস হাউসের মধ্যে ফেলি, টাটা তাদের মধ্যে অন্যতম। এবার কিন্তু তারাও ভারতীয় ফুটবল থেকে সরে গেল। একটার পর একটা কর্পোরেট যদি ফুটবল থেকে সরে যায়, সত্যি কে মনে করবে এটা যে কর্পোরেট ছাড়া এই মুহূর্তে ফুটবলের মতো একটা এক্সপেন্সিভ গেমকে চালানো যেতে পারে। এক্সপেন্সিভ এই জন্য বললাম যে ওই যারা মনে করেন সেই বাতাবি লেবু দিয়েও ফুটবল খেলা যায়, ওটা দিয়ে তো আর আলটিমেটলি বিশ্বকাপের মঞ্চে পৌঁছানো যায় না। সেখানে যাবার জন্য একটা সিস্টেমেটিক প্রোগ্রেস লাগে, আর সেই সিস্টেমেটিক প্রোগ্রেসের জন্য অর্থ প্রয়োজন। অর্থ আসে কর্পোরেট থেকে, তাদের সিএসআর হোক বা যে কোনো পদ্ধতিতে। তো এক এক করে কিন্তু প্রত্যেকে সরে যাচ্ছে, এটা চিন্তার বিষয়। অনেকেই হয়তো এটা বলবেন যে কর্পোরেট টিম ওরকম অনেক আসে যায়, মোহনবাগান ইস্ট বেঙ্গল থেকে যায় এবং আমাদের রাজ্যে ফুটবল নিয়ে কোনো সমস্যা এক্ষেত্রে হয় না। মোহনবাগান ইস্ট বেঙ্গল মোহামেডানের গায়ে কেউ হাত দেবে না, বা তারা কিন্তু বরাবরই টিম গড়বে। তারা টিম গড়বে, কিন্তু তাদের দিয়ে সত্যি যদি তারা নিজেরা টিম গড়ে খেলে এবং উইদাউট এনি কর্পোরেট অ্যালায়েন্স, তাদের পক্ষে কি সত্যি সেই লেভেলের টিম তৈরি করা সম্ভব? এটা কিন্তু একটা বড় প্রশ্ন, ভেবে দেখা উচিত। আর যে লেভেলের টিম শুধুমাত্র ক্লাব, মানে শতবর্ষ প্রাচীন ক্লাব যেভাবে টিম তৈরি করে ওই ক্লাবের মেম্বারদের চাঁদা দিয়ে যদি আমরা ভাবি যে একটা ক্লাব চলবে এবং তার ফুটবলারদের স্যালারি দেওয়া যাবে, সেই জায়গা থেকে যদি আমরা ভাবি তাহলে সেটা কতটা প্রফেশনাল ফুটবল হবে, এটা একটা বড় প্রশ্নের ব্যাপার। এবং এক্ষেত্রেই প্রসঙ্গ আসে ইমামি এই মুহূর্তে। তার কারণ আমরা এটা মোটামুটি কোনো ঘোষণা না হলেও এটা জেনে গেছি যে ইমামি কিন্তু এই মুহূর্তে ইস্ট বেঙ্গলের সঙ্গে আর থাকছে না। এখান থেকেও একটা বড় প্রশ্ন যে এএফসির মঞ্চে, আইএসএল এর মঞ্চে ইস্ট বেঙ্গল আছে, বাট কিভাবে তারা রয়েছে, তাদের পরিচয় এই মুহূর্তে কি? তার কারণ ইনভেস্টর সমেতই তো একটা টিমকে রাখা হয়, বা আইএসএল এ তো একটা সময় বলাই হয়েছিল যে উইথ ইনভেস্টরই আসতে হবে। তো সেই জায়গায় ইস্ট বেঙ্গল কিভাবে খেলছে, এটাও একটা বড় প্রশ্ন, যেটা স্পষ্ট উত্তর কারোর থেকে পাওয়া যায়নি। ইস্ট বেঙ্গলের এএফসি পরবর্তী ম্যাচ রয়েছে 12ই অগস্ট। তারা খেলবে কুয়েতের আল আরবি এসসির বিরুদ্ধে। এই ম্যাচে যেটা সুবিধে, সবসময়ই এএফসি তে কোনো ইনভেস্টর বা কোনো স্পন্সরের নাম ছাড়া নাম নথিভুক্ত করতে হয়, যে কারণে ইস্ট বেঙ্গল এখানে ইস্ট বেঙ্গল এফসি নামে নথিভুক্ত রয়েছে। ইনফ্যাক্ট আইএসএল এর মঞ্চেও তাই, একমাত্র ডুরান্ড কাপে ইমামি ইস্ট বেঙ্গল নামে তারা ছিল। তো সেই কারণে তাদের নামগত কোনো জটিলতায় পড়তে হচ্ছে না। কিন্তু প্রশ্ন একটা বড় থেকে যাচ্ছে যে আইএসএল এর মঞ্চে আসার আগে কোনো ইনভেস্টরের নাম এর সাথে যুক্ত হবে কি ইস্ট বেঙ্গলের সাথে, নাকি ক্লাব জোট আসার পরে এই নিয়মটা চেঞ্জ হবে? যদি চেঞ্জ হয়, নো প্রবলেম, অবভিয়াসলি টাকার প্রবলেম তো থাকবে, কিন্তু নাম ঘটিত বা লিগাল ইস্যু হয়তো কিছু হবে না। কিন্তু যদি না চেঞ্জ হয় তাহলে কিন্তু আইএসএল শুরু হওয়ার আগে নতুন করে ইনভেস্টরের সাথে চুক্তি হওয়া এবং সেখান থেকে সেইভাবে একটা ডিড হওয়া এবং সেটা এআইএফএফ এর কাছে জমা দেওয়া, এটা প্রয়োজনীয়। এআইএফএফ বা ক্লাব জোট যারাই পরিচালনা করবে এই দিকটা যারা দেখবেন, তাদের কাছে জমা দেওয়া প্রয়োজন। এখনো পর্যন্ত সেটা নিয়ে কিন্তু কোনো উত্তর নেই। অনেকেই বলেছিলেন যে ইমামির পর জুপিটার ওয়াগন ইস্ট বেঙ্গলের স্পন্সর হবে বা ইনভেস্টর হবে। এখনো পর্যন্ত সেরকম কোনো ঘোষণা বা ইঙ্গিত কিন্তু নেই আমি যতটুকু জানি। হ্যাঁ, এটা এই মুহূর্তে ইস্ট বেঙ্গল ক্লাব প্রেসিডেন্টের কোম্পানি, তো সেক্ষেত্রে ডেফিনেটলি প্রেসিডেন্ট আর্থিক সাহায্য করতেই পারেন এবং হয়তো এই আর্থিক সাহায্যটা এভাবেই থাকবে, যেটা প্রেসিডেন্টের পক্ষ থেকে আসে, যেটা একটা সময় আমরা দেখেছিলাম আই লিগের মঞ্চে মোহনবাগানের ক্ষেত্রে দীর্ঘদিন গেছে যে একাই টুটু বসু চালিয়েছেন টিমটাকে, মানে যাবতীয় খরচা। সেটা কোনো ইনভেস্টমেন্ট হিসেবে বা ইনভেস্টর হিসেবে ছিল না, ক্লাব প্রেসিডেন্ট হিসেবে ক্লাব চালানো ছিল। তো সেইভাবেই হয়তো সেটা আসবে, জুপিটার ওয়াগনের ভূমিকা এখানে না থাকলেও শুধুমাত্র ক্লাব প্রেসিডেন্টের ভূমিকা থাকবে, সেটাও হতে পারে। কারণ এখনো পর্যন্ত কিন্তু অ্যাজ এ ইনভেস্টর নিজেদেরকে ইস্ট বেঙ্গলের ইনভেস্টর হিসেবে ঘোষণা করার কোনো আগ্রহ জুপিটার বাগানও দেখায়নি।
যারা মনে করছে যে না ব্যাপারটা আমাদের এখানে সবকিছু ঠিক থাকে, আমাদের এখানেও সবকিছু ঠিক নেই। যে কারণে বললাম যে জামশেদপুরের পাশাপাশি কিন্তু এটাও একটা বড় ঝড় ভারতীয় ফুটবলের জন্য, যে একজন ক্লাব প্রেসিডেন্টের চেক বাউন্স হচ্ছে। এটা কখনোই সহজ বিষয় নয়। একটা ভারতের এত বছরের পুরনো একটা ক্লাব, তাকে যে চেকটা দেওয়া হচ্ছে সেটা বাউন্স হতে পারে, এরকম এতটাই কি ছেলে খেলার জায়গায় নাকি বিষয়বস্তু, মানে এতটা হালকাভাবে নেওয়া যায় নাকি? জানি না। পরবর্তীকালে যখন বারবারই এটা নিয়ে কোয়েরি করা হয়েছে, প্রত্যেকেই এড়িয়ে গেছেন। কেউ বলেছেন ক্লাব প্রেসিডেন্টকে জিজ্ঞেস করুন, কেউ বলেছে আমরা কিছু এই বিষয়ে জানি না। মানে পরিষ্কারভাবে কেউ কোনো প্রকাশ্যে কথা বলতে চাননি। কিন্তু ঘটনাটা তো ঘটেছে, সেটা আমরা প্রত্যেকে জানি, এবং এই ঘটনাটা আরো বাজে দিকে ইঙ্গিত করছে যে ভারতীয় ফুটবল কোন দিকে যাচ্ছে। প্রথমেই বললাম যে ৩টে বড়, বড় কর্পোরেট হাউস সরে গেছে, এবং বাংলার বুক থেকেও আমরা দেখতে পাচ্ছি যে মোহামেডানের সাথে কিন্তু বাংকার হিল ছিল, তারা সরে গেছে। ইস্ট বেঙ্গলের সঙ্গে একটা সময় শ্রী সিমেন্ট ছিল, তারা ২ বছর পর সরে গেছে। ইমামি এসেছিল, তারাও সরে গেছে। সরে যাওয়ার প্রবণতাটা বড্ড বেশি। ভারতীয় ফুটবল থেকে আর্থিক লাভ করবো ভেবে আমার মনে হয় না কোনো ইন্ডাস্ট্রিয়ালিস্ট এসে যুক্ত হন। কিন্তু তারা যেটা চান, একটা সিস্টেমেটিক ফুটবল, একটা আমি যেটা ইনভেস্ট করছি সেখান থেকে একটা ডেভেলপমেন্ট। সেই ডেভেলপমেন্টের রাস্তা ভারতীয় ফুটবল কাউকে কি দেখাতে পারছে? কেন দেখাতে পারছে না? তার দোষ কার? কেউ বলবেন এআইএফএফ এর, কেউ বলবেন আইএসএল যেভাবে চলেছে এফএসডিএল এর। এই তর্ক চলতে থাকবে। বাট এই মুহূর্তে দাঁড়িয়ে এটা খুব স্পষ্ট যে ভারতীয় ফুটবল এগোচ্ছে তো না, উন্নতি তো কোনোভাবেই নেই। আমরা দলবদল নিয়ে মেতে থাকি, কোন ক্লাবে কে এলো, কোথায় কে সই করলো, কোথা থেকে ফুটবলার নিয়ে আসা হলো, বাট ওইটুকুর মধ্যেই সীমাবদ্ধতা হয়ে যাচ্ছে। কোন ক্লাব কোন ভারতীয় ফুটবলারকে তুলে আনলো, এ প্রশ্ন না কোনো ক্লাব কর্তাদের মনে জাগে, বা এই জায়গা থেকে না কোনো ক্লাব কর্তারা এগিয়ে যেতে চান, না দেখি সমর্থকদের মধ্যেও খুব একটা আগ্রহ রয়েছে। প্রত্যেকেই জানতে চায় কোন বিদেশি এলো বা কোন তারকা ফুটবলারে এলো, এটা নিয়েই ভাবনা চিন্তা চলছে। তো সব দিক থেকেই আমার মনে হয় যে এন্টায়ার সিস্টেমটার খোল নলচে পাল্টানো ভীষণভাবে দরকার। না হলে ভারতীয় ফুটবল কোন দিকে যাবে, কিভাবে যাবে কেউ জানে না। সামনের দিকে তো এগোচ্ছে না। যদি সত্যি আইএসএল এর হাল এরকম হয়, আর যারা মনে করছেন আইএসএল এর থেকে আগেরটা ভালো ছিল, আগেরটা কি? সেখান থেকেই বা আমরা ঠিক কি পেয়েছি? সেই সময় বা ভারতের র্যাঙ্কিং কি ছিল? আমি ১৯৬০-৭০ সালের কথা বলছি না, পৃথিবীটা সেখান থেকে অনেক দূরে এগিয়ে গেছে। সেক্ষেত্রে এই মুহূর্তের জমিতে দাঁড়িয়ে বিষয়টা নিয়ে আলোচনা করা দরকার, এবং সেখানে যদি আমি আইএসএল এর আগের পর্বের কথাও বলি, সেখানেই বা ভারতীয় ফুটবল কোথায় দাঁড়িয়েছিল। কাজেই পিছিয়ে গিয়ে খুব একটা উপকার হবে না। টপকে এগিয়ে যেতে হবে এই যুগটাকে। সেই এগোনোর রাস্তা কে দেখাবে ভারতীয় ফুটবলকে? জানা নেই। এই মুহূর্তে সবকিছুই খুব ধোঁয়াশা লাগছে। আজকের ভিডিও আর কিছু বলার নেই। হয়তো অনেকেই হতাশ হলেন কোনো খবর নেই বলে। কিন্তু এই বিষয়গুলো নিয়ে আলোচনা ভীষণ দরকার ছিল। কারণ লাস্ট উইক থেকে এই ভীষণভাবে এই ডামাডোলটা চলছে, এবং আমি খুব অবাক হব না এই পথে আইএসএল এর আরো বেশ কিছু টিম হাঁটলে। এখনো পর্যন্ত দেখছি না কেরালা ব্লাস্টার্স কোনো রকম ভাবে কোনো টিম তৈরি করছে। এটুকু তো স্পষ্ট, তারা ডেফিনেটলি এই রাস্তায় হাঁটবে না। কিন্তু বিশাল কিছু ফ্যান বেসের কথা মাথায় রেখে একটা ভালো টিম করা বা খুব গুরুত্ব দিয়ে একটা টিম তৈরি করার পথে তারা হাঁটবে বলে আমার মনে হচ্ছে না। একই রকম দেখছি গোয়া তাদের বাজেট অনেকটাই কমিয়ে ফেলেছে। আর এই ফুটবলটা মোহনবাগান ইস্টবেঙ্গল কেন্দ্রিক হলে আমরা হয়তো খুশি হই বাঙালিরা, কিন্তু মোহনবাগান ইস্টবেঙ্গল কেন্দ্রিক ফুটবল তো ভবিষ্যৎ হতে পারে না, এটুকু কিন্তু স্পষ্ট। ভিডিওটা ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল, এবং এই বিষয়ে আপনাদের মতামত তো অবশ্যই জানাবেন।